দেশে বেড়ে চলা লোডশেডিংয়ের কারণ তীব্র গ্যাস সংকট। সামিটের এলএনজি টার্মিনাল সচল না হওয়ায় বাড়ছে ভোগান্তি। আমদানি নির্ভরতার ঝুঁকিতেই ফেলেছে বলছেন বিশেষজ্ঞরা। ক্ষমতার অপব্যবহারে কোটি কোটি টাকা হাতিয়েছেন সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ছেলের নেতৃত্বে গড়ে তোলে নিজস্ব সন্ত্রাসী বাহিনী, বিপক্ষ মত দমনে ছিলেন বেপরোয়া। পণ্য পরিবহনে নৌপথের সম্ভাবনা থাকলেও কাজে আসছে না। সড়কে চাপ কমাতে চট্টগ্রাম বন্দর ও পানগাঁও রুটের ব্যবহার বাড়াতে রোববার জাহাজ মালিক বন্দর কর্তৃপক্ষের বৈঠক। এবং যুক্তরাষ্ট্রে পাঠারের সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ হত্যায় সহকারী টাইরেস হাসপেলের 40 বছর কারাদণ্ড। নিউ ইয়র্কের একটি আদালতের রায়। ভোরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সুযোগ করে না দিলে দেশকে পতনের হাত থেকে রক্ষা করা যেত না। দেশ গড়ার সুযোগ বারবার আসে না উল্লেখ করে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দেন। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি শ্রমিক মালিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, স্বল্পোন্নত হিসেবে উত্তরণের পর বাংলাদেশকে শক্ত প্রতিযোগিতা হিসেবে গড়ে তুলতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস পার করে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আনুষ্ঠানিক সংলাপে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক এই অনুষ্ঠানে ছিলেন প্রথিতযশা ব্যবসায়ী এবং উদ্যোক্তারা। অনুষ্ঠানের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে নীরবতা পালন এবং মোনাজাত করা হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের উপদেষ্টাদের পর বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সাফ বার্তা, নিজেদের রক্ত ঢেলে নতুন দেশ গড়ার যে সুযোগ দিয়েছে তরুণরা, তা হাতছাড়া করলে পথ হারাবে দেশ। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না। এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। সে নতুন বাংলাদেশ গড়বই। অতীত আপনাকে আর টানবে না। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। ডক্টর ইউনূসের আহ্বান, স্বল্পোন্নত কাতার থেকে উত্তরণের পর দেশকে আরও বড় প্রতিযোগী হয়ে গড়ে উঠতে হবে। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু এক যুগে কাজ করলে অভিজ্ঞতা তো এসে যাবে। যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। পুরো সমাজকে বদলে দিতে সামাজিক ব্যবসা মডেলের কথাও সবাইকে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো, সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। সামাজিক ব্যবসাটা কি? এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে চলতে পারে। টাকা রোজগার করা খুব আনন্দের জিনিস। মেকিং মানি ইজ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। নতুন দেশ গড়ার পথে সবাইকে পাশে চান বর্তমান সরকারের নেতৃত্বে থাকা নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মধ্যে এ পর্যন্ত 728 শহীদের তালিকা তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকালে সচিবালয় ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শহীদদের তালিকা তৈরির কাজ চলমান থাকায় আগামী 14 সেপ্টেম্বরের স্মরণ সভা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সরকারের এক মাসে মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন উদ্যোগ এবং আগামী 100 দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না। এ সময় তিনি জানান, বিগত সরকারের সময়ে এই মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক বিভিন্ন নিয়োগ বাতিল সহ বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে সরকার। 100 দিনের মধ্যে গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইন প্রণয়ন সহ একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি, প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মূলত আমরা যে আইন এবং নীতিমালা সেখানে বেশি গুরুত্ব দিচ্ছি। সাইবার সিকিউরিটি অ্যাক্টের থেকে আমরা কিন্তু আরও আগেই এটা আমাদের মন্ত্রণালয় থেকে সুপারিশ জানিয়েছি আইন মন্ত্রণালয়ের কাছে। আমাদের প্রিন্সিপাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বা গণমাধ্যমের বাক স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখবো না। ছাত্র জনতার আন্দোলন ঘিরে নিহতদের তালিকা প্রণয়ন সম্পূর্ণ না হওয়ায় তাদের স্মরণে 14 সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। 14 তারিখে স্মরণ সভাটি করা হচ্ছে না, মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে আয়োজন করব। যথেষ্ট প্রমাণ না থাকলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের না করতে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রশ্নের জবাবে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি দুর্নীতি দমন কমিশন। এ থেকে সংস্থাটি মুক্ত করাই চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন দুদক সংস্কার কমিটির প্রধান ইফতেখারুজ্জামান। তিনি মনে করেন, দুদকের উচ্চ পর্যায়ে নিয়োগে এমন কাউকে থাকতে হবে যারা ব্যক্তি জীবনে রাজনীতির প্রভাব মুক্ত। এর পাশাপাশি দুদকের আলাদা প্রসিকিউশন টিম থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি। গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করা। এরই ধারাবাহিকতায় বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 6টি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারে কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ইফতেখারুজ্জামান বলেন, দুদক রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি। এর থেকে প্রতিষ্ঠানটিকে মুক্ত করাই বড় চ্যালেঞ্জ। কমিশনার নিয়োগের ক্ষেত্রে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল দলীয় রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। যদিও একটা নিয়োগের জন্য প্রক্রিয়া নির্ধারণ করা আছে আইনগতভাবে বিধি অনুযায়ী, কিন্তু সেটা নামমাত্র অনুসরণ করা হয় বা অনেক ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। এমন একটা পর্যায়ে চলে গেছে আমলাতন্ত্রের হাতে দুদক জিম্মি, রাজনৈতিক প্রভাবের হাতে জিম্মি। দুদকের উচ্চ পর্যায়ে এমন ব্যক্তিদের নিয়োগ দিতে হবে যারা ব্যক্তিজীবনে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত। পাশাপাশি দুদকের আলাদা প্রসিকিউশন টিম থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। দুদক যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা যখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যখন ক্ষমতায় থাকে তখন আমরা পদক্ষেপ নিতে আমরা পারি না, এরকম একটা। এই ধরনের দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটা চলবে না। দুদকের নিয়োগের ক্ষেত্রে এমন ব্যক্তিবর্গকে দিতে হবে যাদের পেশাগত জীবনে, তাদের ব্যক্তিগত জীবন আচরণে এক তো অবশ্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং বিশেষ করে দলীয় রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হতে হবে। পরবর্তী যে কোনো সরকারের অধীনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সংস্কার কমিশন সেই দিকটিকে বিশেষ গুরুত্ব দেবে বলেও জানান ইফতেখারুজ্জামান। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী 15 সেপ্টেম্বর প্রথমবারের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিবসটি এবার গুরুত্বের সঙ্গে পালনের উদ্যোগ নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 14 ও 15 সেপ্টেম্বর দুদিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। 15 তারিখে
আমরা কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশাকে মূল্যায়ন করতে হবে। এছাড়াও জনগণের শাসন প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। জানান, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন, প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন। এ সময় ডাক্তার জাহিদ অভিযোগ করেন, বিগত সরকার বেগম জিয়াকে জেলে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে অবহেলা করেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রক্ষণাবেক্ষণ শেষে ৩.৫ মাসেও সামিটের LNG টার্মিনাল সচল না হওয়ায় তীব্র সংকটে জ্বালানি খাত। গ্যাসের অভাবে বন্ধ দেশের অর্ধেক সার কারখানা, ৩১ বিদ্যুৎ কেন্দ্র। নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প কারখানাও। বিশেষজ্ঞরা মনে করেন, নিজস্ব উৎসে জোর না দিয়ে আমদানি নির্ভরতা ভয়াবহ ঝুঁকিতে ফেলেছে জ্বালানি খাতকে। ফারুক ভাই রবিনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড় এলাকা, যেদিকে চোখ যায় গ্যাসের জন্য ঠাঁই দাঁড়িয়ে সারি সারি গাড়ি। গরমে হাঁসফাঁস অবস্থা, তবু অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। আর এটি এখন দেশে জ্বালানি পরিস্থিতির প্রতীকী রূপ। ৪টা পাম্প ঘুরে আসছে এখানে, একটা পাম্পে কমপক্ষে ১.৫ থেকে ২০০ গাড়ি আছে। ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় পড়ে থাকি গ্যাসের জন্য। প্রত্যেকটা গাড়ি যদি ৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে যদি আমরা গ্যাস নেই, তাহলে আমরা ডিউটি কখন করব? পয়সা নাই, ১০০, ১২০, ৩০, আগে ছিল ১৮০, ২০০ পয়সা ছিল। যেই গ্যাস পাবো সর্বোচ্চ ৪ ঘন্টা থেকে ৫ ঘন্টা চলবে, আবার গ্যাসের সিরিয়াল। আমরা গাড়ির জামাটা উঠাইতে পারি না, নিজের বেতন তো দূরের কথা। কেবল যানবাহনই নয়, অন্যান্য খাতেও সংকট তীব্র। চাহিদার তুলনায় অর্ধেক গ্যাসও যোগান দেওয়া যাচ্ছে না সার কারখানায়। এতে দেশে বর্তমানে ৬ সার কারখানার ৩টিরই উৎপাদন বন্ধ। একই অবস্থা বিদ্যুতের ক্ষেত্রেও। বর্তমানে দেশে বেড়ে চলা লোডশেডিংয়ের অন্যতম কারণ গ্যাসের তীব্র সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চাহিদার বিপরীতে গ্যাস দেয়া যাচ্ছে মাত্র ৩৮% মতো। ফলে কেবল গ্যাসের অভাবেই বন্ধ ৩১ বিদ্যুৎ কেন্দ্র। একই চিত্র শিল্প কারখানাতেও। গ্যাসের অভাবে ধুঁকছে রপ্তানিমুখী খাত। অস্বাভাবিক হারে কমছে উৎপাদন। ৩০ থেকে ৪০% আমাদের উৎপাদন নাই, ডিউ টু দ্য লো প্রেশার অফ গ্যাস অ্যান্ড লো সাপ্লাই অফ গ্যাস। এবং সেটা কিন্তু যখন গ্যাসের অপ্রতুলতা থাকে তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদনও চাহিদা মাফিক হয় না। সো যেসব ফ্যাক্টরি বিদ্যুৎ দিয়ে চলছে তাদেরও সেম অবস্থায় পড়ছে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ধরা হয় ৪,০০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ ঘুরপাক খাচ্ছে ২৫০০ থেকে ২৭০০ মিলিয়ন ঘনফুটের ঘরে। রক্ষণাবেক্ষণের কারণে ৩.৫ মাস ধরে বন্ধ সামিটের ভাসমান টার্মিনাল, যে কারণে এলএনজি থেকে মিলছে স্বাভাবিকের তুলনায় ৩০০ মিলিয়ন ঘনফুট কম গ্যাস, যা তীব্র করছে সংকট। পেট্রোবাংলা জানাচ্ছে, আবারও উৎপাদনে ফিরছে সামিটের এলএনজি টার্মিনাল। সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতি উন্নতি হওয়ার আশায় সংস্থাটি। বিশেষজ্ঞরা মনে করেন, দেশীয় উৎসে গুরুত্ব না দিয়ে আমদানি নির্ভর নীতি দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে জ্বালানি খাত। নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনের দিকে বাংলাদেশের জাতীয়ভাবে জোর দেওয়া উচিত, সেটা কখনোই সেই রকম জোর পায়নি। সেই ডেভেলপমেন্টটা যদি হয় তাহলে যে ঘাটতিটা থাকে না, বা ওই ঘাটতিতে পড়ার মতো অবস্থা সিচুয়েশন হয় না। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস অনুসন্ধান কার্যক্রম গতিশীল করার কোনো বিকল্প নেই, না হলে আগামীতে আরও তীব্র হতে পারে সংকট। গ্যাস সংকট যেন পিছু ছাড়ছেই না। কখনো কখনো পরিস্থিতির কিছুটা উন্নতি হয় বটে, তবে চাহিদা আর যোগানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তাতে খুব একটা হেরফের হয় না। এমন অবস্থায় সংকটের টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে
পাড়ি দিতে হবে আরও অনেক পথ, এমনটি মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কাজে ফিরলেন গাজীপুর ও সাভারের পোশাক শ্রমিকরা। এদিকে শিল্প এলাকায় গিয়ে মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব AHM শফিকুজ্জামান। গাজীপুর টঙ্গীতে মতবিনিময় সভায় তিনি বলেন, ঝুট ব্যবসার দ্বন্দ্বের শিকার হচ্ছেন শ্রমিকরা। কাজে ফিরতে শুরু করেছেন শিল্পনগরী গাজীপুর ও সাভারের ইপিজেটের পোশাক কারখানার শ্রমিকরা। এতে স্বাভাবিক হয়েছে অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন। নির্ধারিত সময়ে বেতন দেয়া, হাজিরা বোনাস বাড়ানো, বার্ষিক পাওনা ছুটি, ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে চলছে পোশাক শ্রমিকদের অসন্তোষ। সমস্যা সমাধানে বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। দাবি করেন, জুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। এ কারণে শিল্পনগরীতে কাটছে না অসন্তোষ। সংকট সমাধানে BGMEA ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। পরে কয়েকটি তৈরি পোশাক কারখানা ঘুরে দেখেন তিনি, কথা বলেন শ্রমিকদের সঙ্গে। যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ, এখন আবার নতুন গ্রুপ আসছে এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। এটি আমাদের গোয়েন্দা রিপোর্ট আমি নিয়ে আসছি, সেখানে স্পষ্টীকরণ করা হচ্ছে এবং শ্রমিক লিডারও এটা বলবেন। এদিকে সাভারের আশুলিয়ায় কর্মপরিবেশ এখনও স্বাভাবিক হয়নি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলো বৃহস্পতিবার পর্যন্ত খুলেনি। তবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ইপিজেড সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন সচল হয়েছে। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে শিল্প, পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর টহল। 1 বছর চাকরির বয়স হওয়ার আগেই সেগুলো লোকগুলো ছাঁটাই করে বের করে দেয়, বোনাস দেয় না। দ্বিতীয় সমস্যা, ওয়ার্কারে 5টার পরে ডিউটি করাই, ওগুলোর ওভার টাইম দেয় না। আমরা 9টা বাজে সবাই গেটে দাঁড়াইছিলাম, মালিক পক্ষের কোনো লোকজন এসে বলে না যে তোমরা অপেক্ষা করো কিংবা আজকে বাসায় যাও, কালকে বা পরশু দিনকে মালিক পক্ষ এসে তোমাদের একটা ডিসিশন দিব। কিছু কিছু ফ্যাক্টরিতে যেগুলো খোলা আছে সেখানে আন্দোলন আছে, মানে দাবি দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা চলছে। অন্য সকল ফ্যাক্টরিগুলোতে যথাযথভাবে কাজ চলছে। শ্রম সচিব জানায়, বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শতভাগ কারখানা খোলা থাকলেও গাজীপুরে 8টি এবং আশুলিয়ায় 160টি বন্ধ রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দুষ্কৃতিকারীরা নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, শিল্পাঞ্চলে সার্বক্ষণিক যৌথ বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত ন্যাশনাল বিজনেস ডায়ালগে ব্যবসায়ীরা জানান, অভ্যুত্থান পরবর্তী 100 কারখানায় ভাঙচুর এবং 200-র বেশি কারখানা বন্ধ রাখায় ক্ষতি হতে পারে অন্তত 5,000 কোটি টাকার। ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশ শূন্যতা সৃষ্টি হয়েছে। এই সুযোগে কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে, যার একটি বড় প্রভাব পড়েছে রপ্তানি সহ সকল শিল্প কারখানার উপরে। দুষ্কৃতিকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা বেগতিক দেখে 200-র অধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে। আমরা অবিলম্বে সকল শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অধিকতর উপস্থিত সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। পণ্য পরিবহনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাপ কমাতে নৌপথ ব্যবহারে সম্ভাবনা থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে তা কাজে লাগছে না। অথচ ঢাকা ভিত্তিক পণ্য ডেলিভারি নিতে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল যেমন সচল রাখা হয়েছে, তেমনি কন্টেইনার পরিবহনের অনুমতি পেয়েছে অন্তত 12টি প্রতিষ্ঠান। তারপরও এই রুটে কন্টেইনার পরিবহন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থায় আগামী রোববার জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাক্ষ্য টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের আগস্ট মাসের ভয়ঙ্কর বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল 20 দিনের বেশি। এই সময়ে পণ্যবাহী হাজার হাজার ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি যেমন রাস্তায় আটকা পড়েছিল, তেমনি বিপর্যয় নেমে আসে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ মহাসড়ক এড়িয়ে নৌপথে ঢাকার পানগাঁও কন্টেনার টার্মিনালে এসব পণ্য পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে তা কাজে লাগানো যায়নি। ল্যান্ডলর্ড পদ্ধতিটাকে ছেড়ে দিতে হবে,
ছেড়ে দিলে এই পানগাঁও টার্মিনালটা কিন্তু ওয়ার্কেবল হয়ে যাবে। তখন একটা ইনকেস আমার রেল বন্ধ হয়ে গেলে, আমার যদি রোড বন্ধ হয়ে যায়, কিন্তু আমার রিভার বন্ধ হবে না কোনো সময়। তো এইটার ব্যাপারে সরকারকে চিন্তা করতে হবে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও রুটে সরাসরি কন্টেনার পরিবহন শুরু হয় 2013 সালে। এর মধ্যে 2017-18 অর্থ বছরে কন্টেনার পরিবহন পৌঁছে যায় 20,000-এর ঘরে, আর 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,771 টিওস কন্টেনার পরিবহন হয়। 2023-24 অর্থ বছরে রহস্যজনক কারণে কন্টেনার পরিবহন নেমে আসে 10,240-এ। এই রুটে কন্টেনার পরিবহন বাড়াতে নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি। তারপরও গতি না আসায় আগামী রোববার পানগাঁও কন্টেনার টার্মিনালে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এনবিআর থেকে ওই পারমিশনও নিয়েছিলাম যে বন্দর থেকে ডেলিভারি নিতে না পারলে তারা যদি আগ্রহ প্রকাশ করে পানগাঁও থেকেও ডেলিভারি নিতে পারবে। আমদানি রপ্তানিকারকদের মধ্যে সে ধরনের তেমন উল্লেখযোগ্য আগ্রহ আমরা দেখিনি। এই বিষয়টাকে আগ্রহী করার জন্য কি প্রণোদনা দেওয়া যায় বা কিভাবে ব্যবসায়ীদেরকে আগ্রহী করা যায় এই পানগাঁওটাকে যেন ফুললি ইউজ করে। এরই মধ্যে 12টি প্রতিষ্ঠান কন্টেনার পরিবহনের অনুমতি পেল। বর্তমানে মাত্র 3টি প্রতিষ্ঠানে 60টি জাহাজ কন্টেনার পরিবহন করছে। তবে গত কয়েক বছর কন্টেনারবাহী 2টি জাহাজ দুর্ঘটনার শিকার হওয়ায় পণ্য পরিবহনে উৎসাহ কমছে ব্যবসায়ীদের। যেই পরিমাণ বার্ডসগুলো আমাদের এখানে আছে সেগুলোও কিন্তু কমপ্লায়েন্ট না। অনেকগুলো অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা দেখেছি, জাহাজ ডুবে গেছে, জাহাজ থেকে কন্টেনার পড়ে গেছে। কস্ট রিলেটেড ইস্যু, ফ্রেট রিলেটেড ইস্যুস এবং আদার যেই চ্যালেঞ্জগুলো আছে, এইসব কারণে শিপিং লাইনগুলো যেমন পানগাঁওয়ের ব্যাপারে ইন্টারেস্টেড না, একইভাবে কনসাইনিরাও কিন্তু ইন্টারেস্টেড না। চট্টগ্রাম বন্দর পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে 280 থেকে 300 কন্টেনার পরিবহনের সক্ষমতা রয়েছে। সেই হিসেবে 12টি প্রতিষ্ঠানের জাহাজগুলো পুরোদমে কন্টেনার পরিবহন শুরু করলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহন চাপ অর্ধেকে নেমে আসবে। বন্দরনগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকায় প্রতিদিন যেসব পণ্যবাহী কন্টেনার আসা যাওয়া করে তার 97% সম্পন্ন হয় সড়কপথে, 2% রেলপথ। অথচ ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌপথকে। 1% কম কন্টেনার পরিবহন হয় এই নৌপথে। কিন্তু সড়কপথের চাপ কমাতে এই নৌপথের কোনো বিকল্প নেই, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বিগত আওয়ামী লীগ শাসনামলে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করেছেন সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী 2 আসনের সাবেক সংসদ সদস্য জিলুল হাকিম। ছেলে মিতুল হাকিমের নেতৃত্বে এলাকায় গড়ে তুলেছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তাদের বিপক্ষে কেউ কথা বললে চরমূল্য দিতে হতো। লুট করেছেন কোটি কোটি টাকা। রেহাই পাননি জামায়াত বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, এমনকি নিজ দলের নেতাকর্মীরাও। আশিকুর রহমানের রিপোর্ট। দেয়ালে ফুটে উঠেছে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিমের নির্মম নির্যাতনের ভয়াবহ চিত্র। সাঁটানো হয়েছে তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের ছবিও। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে রাজবাড়ী 2 আসনে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিলেন সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিম। ক্ষমতার অপব্যবহার করে লুট করেছেন কোটি কোটি টাকা। ছেলে মিতুল হাকিমের নেতৃত্বে এলাকায় গড়ে তুলেছিলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও অবৈধভাবে বালু বিক্রি করাই ছিল বাহিনীর মূল কাজ। বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং আমার পরিবারের সকল সদস্যদের উপরে নানান রকম আক্রমণের পরিকল্পনা করে। মেরে ফেলতে চাস, গুলি করে থুয়ে চলে, কয় না তোর নির্দেশ আছে, তোর এইভাবেই মারতে হবে। তারা এইভাবে আমার মৃত্যু নিশ্চিত করে আমার 12 জায়গা, শরীরের 12 জায়গা ভেঙে দ্বিখণ্ডিত করে দেয়। তাদের বিপক্ষে কেউ কথা বললে চরম মূল্য দিতে হতো। রেহাই পাননি বিএনপি জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি নিজ দলের নেতাকর্মীরাও। নিহতের পাশাপাশি তাদের নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। অবৈধ নিয়োগে সহায়তা না করায় 11 বছর এক মাদ্রাসার অধ্যক্ষকে কর্মস্থলেই ঢুকতে দেননি তারা। আমাকে নিষেধ করা হয় যে তুই শিডিউল কিনবি না। আমি শিডিউল কিনতে আসি এবং শিডিউল জমা দিতে আসি। আমাকে তার দুর্বৃত্ত সন্ত্রাসী ক্যাডার বাহিনী দিয়ে আমার উপর নির্মমভাবে হামলা চালায়। আমার শরীরে আঘাত এবং কোবের দাগ, ভাঙার দাগ এখনো আমার ভাঙা এখনো মিশেনি। তারপরে পুলিশ দিবন্ত অত্যাচারী করেছে। এমপি জিল্লুলের নির্দেশে আমার
লাঞ্ছিত করে এবং বেতন ভাতা বন্ধ করে দেয়। আমাকে দীর্ঘ 11 বছর মাদ্রাসার দায়িত্ব পালন করতে দেয় না, মাদ্রাসায় গেলে খুন করবে বলে হুমকি দেয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিম সহ তাদের ক্যাডার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে 3টি ও বালিয়াকান্দি থানায় 1টি মামলা করা হয়েছে। এসব মামলায় অভিযোগ আনা হয়েছে অপহরণ, নির্যাতন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির। তবে বর্তমানে পলাতক অভিযুক্তরা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। আবারও কেউ ফ্যাসিস্ট হলে তাকেও দেশ ছাড়া করা হবে। টাঙ্গাইলে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম। কক্সবাজারে আলাদা সভায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিভাজনের রাজনীতি পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। রাষ্ট্র সংস্কারে কি ভাবছে তরুণরা, এ নিয়ে মতামত শুনতেই জেলায় জেলায় সফর করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। একই সঙ্গে দেখা করছেন ছাত্র আন্দোলনে নিহতের স্বজনদের সঙ্গেও। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার টাঙ্গাইলে যান সমন্বয়ক শারজিস আলম। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত মত বিনিময় সভায় দেয়া বক্তব্যে তুলে ধরেন বিগত সরকারের বিভিন্ন অপকর্মের দিকগুলো। বলেন, আবারও কেউ ফ্যাসিস্ট হলে প্রয়োজনে তাকেও দেশ ছাড়া করা হবে। পুরো বাংলাদেশে বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে। একই দিন কক্সবাজার গ্রন্থাগার মিলনায়তনে আন্দোলনে নিহতের স্বজনদের সঙ্গে দেখা করেন আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন হবে না উল্লেখ করে দেশ সংস্কারে সবার সহযোগিতা চান এ সমন্বয়ক। আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রশাসনের সহায়তা প্রয়োজন, আমাদের পুলিশের সহায়তা প্রয়োজন, ডাক্তারদের সহায়তা প্রয়োজন। আমরা ছাত্র নাগরিক এখানে যারা রয়েছি আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যখন প্রশাসনের সাথে কথা বলবো, আমরা যখন প্রশাসনের কাছে আমাদের চাহিদা বলবো, প্রশাসনের কাছে যখন আমাদের প্রত্যাশা ব্যক্ত করব, সেই বলার ধরনটি যেন আমাদের কখনোই এমন মনে না হয় আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি। আমরা সহযোগিতার টোনে কথা বলবো, আমরা কখনোই বাধ্যতামূলক টোনে কোনো কথা বলবো না। কেন্দ্রীয় পরিষদের অন্য সদস্যরা সভা সমাবেশ করেন চাঁদপুর, জামালপুর ও নীলফামারীতে। ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন তারা। এদিকে বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের বাধার মুখে পণ্ড হয়ে যায় কেন্দ্রীয় সমন্বয়কদের ছাত্র জনসভার মতবিনিময় সভা। ওমর ফারুক, সময় সংবাদ। বিচারের জন্য ট্রাইব্যুনালকে উপযোগী করতে চলছে তোড়জোড়। বৃহস্পতিবার হাজতখানা সহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রসিকিউটররা কক্ষ তালাবদ্ধ করে চলে যাওয়ায় আগের মামলার গুরুত্বপূর্ণ নথি পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বর্তমান প্রসিকিউটররা। চিফ প্রসিকিউটর জানান, দ্রুত বিচারক নিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নে নজর দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশাসনিক ভবন ঘুরে দেখলেন প্রসিকিউটররা। আসামি রাখার স্থান, হাজতখানা থেকে শুরু করে আসামির পরিবারের বসার স্থান সহ যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করেন তারা। কেননা ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচার হবে এখানে। আসামিরাও একসময়ের প্রভাবশালী ব্যক্তি। একতলা টিনশেড ভবনের এই ট্রাইব্যুনালের দিকেই থাকবে মানুষের নজর। আসতে পারেন দেশি বিদেশি পর্যবেক্ষকরা। সে কারণে অবকাঠামোগত উন্নয়নে তোড়জোড় প্রসিকিউশনের। সামগ্রিক পরিস্থিতি দেখে হতাশার কথা জানালেন চিফ প্রসিকিউটর। এটা একটা মানসম্মত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসাবে এটা ব্যবহারযোগ্য নয়। এজলাস কক্ষটাও যেটা করা হয়েছে, এটার যে অবস্থা, ভেতরে অসম্ভব রকমের চিপা রাস্তা দিয়ে, চিপা গলি দিয়ে এখানে ঢুকতে হয়। তো এই ট্রাইব্যুনালে বিচার কার্য পর্যবেক্ষণের জন্য যদি কোনো বিদেশি আসেন, তারা আসলে অবাক হবেন যে এটা কি করে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একটা ট্রাইব্যুনাল এখানে হতে পারে। অবিলম্বে ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানসম্মত করতে সংস্কারের দাবিও জানান তিনি। আগের যে বিল্ডিংটা আছে সেটা খুব দ্রুত যদি মেরামত করে সেখানে ট্রান্সফার করা যায়, সেটা করা যেতে পারে। আদারওয়াইজ এই টিন শেডের মধ্যে এই বিচারটা করলে এটা আসলে খুব বেশি সুবিধাজনক ব্যাপার হবে না। পুরাতন ট্রাইব্যুনাল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েক বছর আগে টিনশেড এই ভবনে চলে আসছে বিচার কাজ।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, তাদেরকে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রস্তুত করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি এখন যে অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সরু একটি পথ, এই পথ দিয়েই আসামিদেরকে বিচারকের সামনে নিয়ে যাওয়া হবে এবং এই পথ দিয়েই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেমন আসবেন, একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা আসবেন, দেশি বিদেশি পর্যবেক্ষক যারা তারাও কিন্তু এই বিচার পর্যবেক্ষণে আসবেন, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যে অবস্থানে রয়েছে ঠিক টিন শেড একটি ভবন, একতলা বিশিষ্ট, এবং এই ভবনে যে ধরনের অবকাঠামোগত সুবিধা থাকা দরকার আন্তর্জাতিক মানের করার জন্য, বিচারটি যেন আন্তর্জাতিক মানের হয়, সেই ধরনের অবকাঠামো কিন্তু নেই। এই দেশে বিচার হবে যারা ছাত্র জনতার গণবিপ্লব রুখে দিতে গণহত্যা চালিয়েছিলেন তাদের। কিন্তু এসডাসের যে পরিবেশ এবং অবকাঠামোগত যেটি অবস্থা, খুব সুশৃঙ্খলভাবে করাটা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একদিনের বৃষ্টিতে পানির নিচে কক্সবাজার নগরীর বিভিন্ন এলাকা, এতে চরম দুর্ভোগে পড়েছেন পর্যটক সহ স্থানীয়রা। একই সঙ্গে প্লাবিত হয়েছে টেকনাফ ও খাদিয়াও অন্তত অর্ধশত গ্রাম। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের যে হোটেল মোটেল জোন রয়েছে, সেই হোটেল মোটেল জোনের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়ক সহ অলিগলিতে এখন পানিতে তলিয়ে রয়েছে। শুধু হোটেল মোটেল জোন নয়, কক্সবাজার শহরের ট্যাগপাড়া থেকে শুরু করে তারাবুনিয়ারছড়া এবং অন্যান্য যে বার্মিজ মার্কেট, গোলদিঘির পাড়, সব জায়গায় এখন পানিতে সয়লাভ। বিশেষ করে সড়কগুলোর যে নালা নর্দমা রয়েছে সেগুলো বালিতে ভরাট হয়ে গেছে, যার কারণে কিন্তু পানি স্বাভাবিকভাবে নালা দিয়ে যেতে পারছে না। পানিগুলো সড়কে উপচে গিয়েছে এবং প্রধান সড়ক পানিতে কানায় কানায় পূর্ণ। বিশেষ করে কক্সবাজার 4 শতাধিক যে হোটেল মোটেল রয়েছে এবং 2 শতাধিক রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টগুলোতে পর্যটকরা যারা এসেছেন তারা কিন্তু এখন অনেকটাই হোটেলের মধ্যে বন্দী অবস্থায় রয়েছে। অনেকে আবার বের হওয়ার চেষ্টা করছেন কিন্তু পানির কারণে বের হতে পারছেন না। পর্যটকরা যেমন দুর্ভোগে পড়েছে, ঠিক তেমনি এখানে যে যানবাহনগুলো চলছে সেই যানবাহনগুলো যাতায়াতের সময় বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে যারা গাড়ি চালক রয়েছে তারাও দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি হোটেল মোটেল জোনের দুপাশে যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলোতেও পানি ঢুকেছে। অনেকে আবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি যে পানি ঢুকেছে সেই পানিগুলো পরিষ্কার করছে। ভারী বৃষ্টিপাত সেটি কিছুটা কমলেও এখন পর্যন্ত পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন এরই মধ্যে কক্সবাজার শহর সহ যে 12টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে মাইকিং শুরু করেছে। তারা মানুষজনকে যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সবকিছু মিলিয়ে পানিতে সড়ক তলিয়ে রয়েছে, সেজন্য মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাদারীপুরের সরকারি এতিমখানায় শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করলে করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন। কাগজে কলমের প্রতিষ্ঠানে 60 জন শিক্ষার্থী ভর্তি থাকলেও বাস্তবে নেই অর্ধেক শিশু। এমনকি গত 15 বছর ধরে একই ঠিকাদার সেখানে সরবরাহ করছে সব ধরনের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য। তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত 4 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর। সাথে দেখানোর ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। অত্যাচার, নির্যাতন আর নিম্নমানের খাবার দেয়ায় আবাসিক হোস্টেল ছাড়তে জিনিসপত্র নিয়ে একে একে বেরিয়ে আসছে এতিম শিশুরা। তাদের ফেরাতে গেলে তোপের মুখে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 2004 সালে 100 এতিম শিশু থাকার জন্য মাদারীপুরের মধ্য খাগড়ি এলাকায় গড়ে ওঠে সরকারি শিশু পরিবার। কাগজে কলমে 60 জন ভর্তি দেখানো হলেও বাস্তবে আছে মাত্র 27 জন। মা বাবা হারা এতিমদের জন্য সপ্তাহে 2 দিন মাংস সহ প্রতিদিন আমিষ খাবার বরাদ্দ দেয় সরকার, কিন্তু ফ্রিজ ভর্তি মাছ মাংস থাকলেও ভালো খাবার জোটে না অসহায়দের। অভিযোগ উঠেছে পচা ও নিম্নমানের খাবার সরবরাহের। এছাড়া নতুন পোশাক বরাদ্দ থাকলেও তার অর্থ চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। এ নিয়ে অভিযোগ জানালে নির্যাতনের শিকার হতে হচ্ছে শিশুদের। আগের বড়রা থাকলে সবকিছু পাইতাম, এখন আমরা ঠিকভাবে ওইগুলো পাই না। এই জায়গায় আমাদের অফিসে অনেক সিন্ডিকেট চলে। চাইতে গেলে আমাদের অনেক
আমাদের উপর অনেক অত্যাচার করে মারে। গত 15 বছর ধরে উত্তম কুমার পোদ্দার ও ভরতচন্দ্র ঘোষ নামে 2 ঠিকাদার এই প্রতিষ্ঠানের খাবার, চিকিৎসা সামগ্রী, পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে আসছে। তাদের যোগসাজশে প্রতিষ্ঠানের প্রধান উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী উপতত্ত্বাবধায়ক হাবিবুর রহমান, শিক্ষক ফজলুল হক এবং কম্পিউটার অপারেটর আকি খান এতিমদের অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে। ভালো প্যান্ট শার্টও দেয় না, স্যান্ডেল লুঙ্গি একটা দিলে একটা দিতে চায় না, বেশির যদি সিরা যায় তারা বলে বাড়িতে টাকা এনে কিনে লইতে। ওই যে কারা না পরিষ্কার করলে যে পিড়ায় চাইতে বাথরুম দেওয়া লাগে। এ বিষয়ে ঠিকাদাররা কথা বলতে না চাইলেও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। এখানে কোনো দুর্নীতি, কোনো অকারেন্স, ওদের সাথে খারাপ আচরণ, ওদের মারা দোরা এরকম কোনো কাজে ভাই আমি নেই। আমরা যেই পোস্টে কর্মরত আছি সেইভাবে জিনিসগুলো বিতরণ হয়। নিজের আঙিনা পরিষ্কার রাখা এইটুকু আমার কাছে মনে হয়েছে যৌক্তিক। এইটা হচ্ছে আমরা বলি তোমাদের মাঠ তোমরা পরিষ্কার, তোমাদের আঙিনা তোমরা পরিষ্কার রাখবে, কিন্তু এর জন্য কোনো শারীরিক মানসিক নির্যাতন করা হয় না। এরই মধ্যে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেছে জেলা সমাজসেবা অধিদপ্তর। ছেলেদের জবানের প্রেক্ষিতে আমরা গত 9 তারিখে এটার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা অলরেডি হেড অফিসে দিয়েছি। মাদারীপুর সরকারি শিশু পরিবারে সমাজসেবা অধিদপ্তরের অধীনে 11 জন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক রয়েছেন। মা বাবা হারা অসহায় শিশুগুলো একটু ভালো থাকার আশায় ভর্তি হয়েছিল সরকারি এই প্রতিষ্ঠানে। দীর্ঘদিন ধরে তাদের প্রতি অমানসিক নির্যাতন করা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে অনিয়ম যেন এখন পরিণত হয়েছে নিয়মে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। অরক্ষিত গোপালগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড রুম, মাঝে মধ্যে রুম থেকে খোয়া যাচ্ছে দলিলের গুরুত্বপূর্ণ তথ্য। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জমির মালিকদের। অবশ্য অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে রেজিস্ট্রার অফিস। এজে মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। জমির দলিলের নকল উত্তোলনের জন্য গোপালগঞ্জের রেকর্ড রুমে ভিড় করেন বাসিন্দারা। প্রতিদিন গড়ে 150 বালাম বই বের করে তথ্য সেবা প্রদান করেন নকল নবিশরা। অভিযোগ উঠেছে রেকর্ড রুমে দায়িত্বে থাকা কর্মচারীদের সহযোগিতায় কয়েকজন নকল নবিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে বালাম বই থেকে নির্দিষ্ট পাতা ছিঁড়ে গায়েব করে দেন। সম্প্রতি 2টি বালাম বই থেকে 2টি পাতা ছেঁড়া পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে ওই অফিসের নকল নবিশ মানিক শেখ ও শাহিন নামে 2 জনের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করা হয়। এর আগেও এমন ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেন দলিল লেখক ও সেবা প্রত্যাশীরা। আমরা রক্ষণাবেক্ষণের পরিবর্তে এইটা আর তা খেয়ানত করে ফেলি, তাহলে তো মানুষের জিম্মাদারি বলে কিছু আর থাকে না। দলিল পত্রের ভিতর থেকে দিয়ে যে একটা কাগজ পাওয়া যায়, একটা কাগজ ছেঁড়া পাই, এখানে তাহলে আস্থার জায়গা মানুষের থাকে না। প্রতিকার না হলে আমাদের দেশের ক্ষতি, আমাদের এই অফিসের ক্ষতি। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাটি ষড়যন্ত্র বলছেন অভিযুক্তরা। পাতা XYZ কেউ না কেউ ছিঁড়ছে এবং আমাকে উদ্দেশ্য পরিণতভাবে আমার পিছনে শত্রুতা আমি করে আমাকে ভাষায় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। লোকবল সংকটের অজুহাত সহকারী রেকর্ড কিপারের। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রেকর্ড রুমের তদারকিতে থাকা সদর উপজেলা সাব রেজিস্ট্রার। তবে অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা রেজিস্ট্রার। এগুলো তো সম্পূর্ণ আমি একা এই রেকর্ড রুমের একা দায়িত্ব নিয়ে আমি পারি না। অতএব তারা করে কি, এখান থেকে বই রেকর্ডের পলাশ আছে, পলাশ রেকর্ডের থেকে বই ধরে দেয়, ওরা দরখাস্ত জমা দিয়ে ওটা নিয়ে নেয়। যেহেতু এটা ইনকোয়ারি তদন্ত চলতেছে, তদন্ত রিপোর্ট আসার পরেই কে দোষী সেই ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। গোপালগঞ্জ রেজিস্ট্রার অফিসের তথ্য মতে জেলার রেকর্ড রুমে দলিলের সব তথ্যের 1 লাখেরও বেশি বালাম বই রক্ষিত আছে। জেলা রেজিস্ট্রি অফিসে খণ্ডকালীন বা মাস্টার রোলে কর্মরত আছেন 65 জন নকল নবিশ। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বেশিরভাগ সড়ক। শহরের 70 কিলোমিটার পাকা সড়কের মধ্যে পিচ উঠে গেছে 15টি বড় রাস্তার অন্তত 25 কিলোমিটার অংশের। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। শীঘ্রই সংস্কারের দাবি পৌরবাসীর। তবে প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে সড়কগুলো পুনর্নির্মাণ করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিএম ইশরাফিলের পাঠানো তথ্য, খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। সড়কে ছোট বড় গর্ত, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। কাদা পানিতে বেড়েছে চলাচলে ভোগান্তি।
দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বেশিরভাগ সড়কের। শহরের ৭০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে পিচ উঠে গেছে ১৫টি বড় রাস্তার অন্তত ২৫ কিলোমিটার অংশের। এলাকাবাসী জানান, ড্রেন ও জলাশয় ভরাট হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন হচ্ছে না। প্রতিদিন হালকা ও ভারী যান চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি। পৌরবাসীর সঙ্গে ভোগান্তিতে আছেন সদর উপজেলার অন্তত ৮টি ইউনিয়নের বাসিন্দারাও। মাঝে মাঝে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, মোড়ে এই ভাঙাচুরার জন্য জনগণ যাইতে পারে না। মাঠের ভিতরে পানি জমে থাকে, এই পানিগুলো বের হওয়ার কোনো স্কোপ নাই। গুরুত্বপূর্ণ স্থান এটা, তাই সেখানে একটা বৃষ্টি হলে কি পানি জমা হয়ে থাকে। এই সড়কটি যদি দ্রুত গতিতে নির্মাণ করে তাহলে এই 5টি ইউনিয়নের মানুষ যাতায়াত করতে সুবিধাজনক হবে। আর্থিক সংকটের অজুহাত পৌর কর্তৃপক্ষের। প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে সড়কগুলো পুনর্নির্মাণ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রজেক্টের মাধ্যমেই এটা করার জন্য আমরা আশাবাদী এবং প্রজেক্ট হলে আমরা যত দ্রুত সম্ভব প্রজেক্ট পাস হলেই আমরা কাজ শুরু করব। শরীয়তপুর পৌরসভার তথ্য মতে জেলা শহরের মোট সড়কের দৈর্ঘ্য ১৯৪ কিলোমিটার। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা আছে মাত্র ১০ কিলোমিটার সড়কে। সময় সংবাদ, শরীয়তপুর। এদিকে নিখোঁজের ২ মাস পর সাভারের আশুলিয়া থেকে অস্ট্রেলিয়া প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ননদ সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার মনুদিয়া চৌরাপাড়া গ্রামের পাপিয়া আক্তারের নির্মাণাধীন বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় নিহত রেহেনা পারভিনের লাশ। পুলিশ জানায়, সম্ভাব্য সময়ের মধ্যে ফিরে না যাওয়ায় এম্বাসি থেকে রেহেনার পরিবারকে বিষয়টি জানানো হয়। পরে রেহেনা ও তার স্বামী আওলাদ হোসেনের কোনো খোঁজ না পাওয়ায় শ্বশুর বাড়িতে যোগাযোগ করে জানতে পারেন গত ১৩ই জুলাই আওলাদ হোসেন অস্ট্রেলিয়া চলে গেছেন। তবে রেহেনার কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে প্রথমে একটি সাধারণ ডায়েরি ও পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। চলাচল বন্ধ থাকা একটি ট্রেন পুনরায় চালুর দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ আগস্ট থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে। ভোগান্তি লাঘবে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চালুর দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দিনাজপুরে শিক্ষার্থীদের গাছে চারা বিতরণ করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার সকালে সেন্ট ফিলিপ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ফলজ, বনজ ও ঔষধি সহ ৫,০০০ গাছের চারা বিতরণ করে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আপন ঘর ফাউন্ডেশন। সংগঠনটি জানায়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পুরো সপ্তাহ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আপন ঘর ফাউন্ডেশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছে ভারত। জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানান, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করে বিষয়টি সুরাহা করবেন তারা, সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। এদিকে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, শীঘ্রই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশাবাদী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রাহুল। with the people of Bangladesh, and you're right. মালয়েশিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে অন্তত 20টি ইসলামিক কেয়ার হোমে অভিযান চালিয়ে 4 শতাধিক শিশুকে উদ্ধার করেছে দেশের নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে শিক্ষক ও কেয়ারটেকার সহ এসব প্রতিষ্ঠানের 171 জন কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা হয়। কেয়ার হোমগুলো একটি ইসলামী ব্যবসায়িক সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল, যেখানে যৌন নিপীড়নে বাধ্য করা হচ্ছিল শিশুদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে শিশুদের উপর যৌন নিপীড়ন চালানো ও তাদের যৌন কাজে বাধ্য করার অভিযোগে 171 জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। অবহেলা, নির্যাতন, যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ দায়েরের পর উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে 1 থেকে 17 বছর বয়সী 201 জন ছেলে ও 201 জন মেয়ে রয়েছে। ঘটনায় যৌন অপরাধ এবং মানব পাচার সহ বিভিন্ন আইনে 4টি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সময় বুধবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক রাজার উদ্দিন হুসাইন।
6 pagi sehingga pukul 11 pagi. এ ঘটনায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত মালয়েশিয়ার সেলাঙ্কর ও নেগেরি সেমবিলান প্রদেশের ২০টি কেয়ার হোমে অভিযান চালিয়ে সেখান থেকে ভুক্তভোগী ৪০২ জন শিশুকেও উদ্ধার করেছি। একই সঙ্গে শিক্ষক ও কেয়ারটেকার সহ এসব প্রতিষ্ঠানের ১৭১ জন কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে কয়েকজনকে যৌন নির্যাতনের পাশাপাশি ছোটখাটো ভুলের জন্য ৫ বছরের কম বয়সী শিশুদের গরম বস্তু দিয়ে পুড়িয়ে আহত করা হয়েছে। তবে এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানগুলো পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্লোবাল ইখওয়ান সার্ভিসেস অ্যান্ড বিজনেস জিআইএসবি। জিআইএসবি বর্তমানে বিলুপ্ত মালয়েশিয়া ভিত্তিক আল আরকাম ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিল। ১৯৯৪ সালে ধর্মীয় উস্কানি সহ বিভিন্ন অভিযোগেই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে মালয়েশিয়া সরকার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মানুষের স্বার্থে প্রয়োজনে পদত্যাগ করতে রাজি আছেন বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় কলকাতার নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে এমন কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন প্রায় ২ ঘণ্টা নবান্ন সভাগৃহে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষাও করেন মমতা। শর্ত নিয়ে টানাপোড়েনের জেরে ভেস্তে যায় সেই আলোচনা বৈঠক। এদিকে আন্দোলনের ৩৪ দিনে উত্তাল পশ্চিমবঙ্গ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। আজিকর হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুরু হওয়া আন্দোলন কোনোভাবেই দমাতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোজই আন্দোলনের কৌশলের কাছে নাস্তানাবুদ হতে হচ্ছে তার প্রশাসনকে। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্নের সভাগৃহে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই মতো চিকিৎসকরা নবান্নেও পৌঁছান। তবে আন্দোলনকারীদের শর্ত অনুযায়ী ওই বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে শেষ মুহূর্তে বাতিল হয় সেই বৈঠক। প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করে দপ্তর ত্যাগের আগে অনেকটা ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন জুনিয়র চিকিৎসকরা প্রায় ২ ঘণ্টা ধরে তাকে অপেক্ষা করিয়ে আসেননি। ক্ষুব্ধ হলেও তিনি ডাক্তারদের আবেগ বোঝেন, সে কারণে তাদের ক্ষমা করে দিয়েছেন বলেও জানান মমতা। তবে মমতা এক সময় কিছুটা মেজাজও হারান। বলেন, আমি মানুষের জন্য পদত্যাগ করতে রাজি আছি, আর এই আন্দোলন বিচারের জন্য নয়, চেয়ারের জন্য। এর পেছনে রাজনৈতিক ইঙ্গিত রয়েছে বলেও মন্তব্য করেন মমতা। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। ৯ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটি করার সময় এক নারী চিকিৎসককে নির্মমভাবে নির্যাতন করে খুন করা হয়। ওই ঘটনায় উত্তাল হয়ে ওঠে ভারত। জুনিয়র চিকিৎসকরা ছাড়াও এই নির্মম ঘটনার বিচারের দাবিতে সোচ্চার হয়ে পথে নেমেছে বাম ডান সব রাজনৈতিক দল। শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসকরা গত ৩ দিন ধরেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভও করছেন। তারা এই প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন। যদিও সুপ্রিম কোর্ট গেল মঙ্গলবার বিকেলের মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন, তবে সেই নির্দেশনা কার্যত উপেক্ষাই করছেন জুনিয়র চিকিৎসকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। জার্মানির জ্যাকসন অঙ্গরাজ্যের ড্রেসডেনে ৫০ বছরের পুরানো একটি সেতু ধসে পড়েছে। বুধবার হঠাৎ করে সেতুটি ধসে পড়ায় দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে কোনো নাশকতা বা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা। তবে কী কারণে সেতুটি ধসে পড়েছে তা জানতে চলছে তদন্ত। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ বিকট শব্দে ধসে যায় জার্মানির জ্যাকসন অঙ্গরাজ্যের ঐতিহাসিক নগরী ড্রেসডেনের কারোলা সেতুর একটি অংশ। স্থানীয়দের বরাত দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী জানায়, বুধবার ৫০ বছরের পুরনো সেতুটির হালকা ও ভারী যান চলাচলের অংশটি ঠিক থাকলেও নগরীর গণপরিবহন ট্রাম চলাচলের অংশটি আকস্মিক ধসে পড়ে। এলবে নদীর উপর সেতুটি ভেঙে পড়ার ঠিক ১৮ মিনিট আগেও যাত্রীবাহী একটি ট্রাম সেতুটি পার হয়। তবে মধ্যরাত হওয়ায় সৌভাগ্যক্রমে
কার্যক্রমে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয় পুলিশ ও দমকল কর্মীরা। সেতু ধসের ঘটনায় নাশকতা বা সন্ত্রাসবাদী আক্রমণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানায় স্থানীয় নিরাপত্তা বাহিনী। পুলিশের জন্য 11 সেপ্টেম্বর সহজ কোনো দিন নয়। এই দিনটি তাৎপর্যপূর্ণ। আর এই দিনে সেতুটি ধসে পড়ার পর নানামুখী আলোচনা চলছে। বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে নাশকতার ঘটনা বলেও নানা ভিডিও প্রচার শুরু হয়ে গেছে। এমনকি সেতু ধসের ভিডিওটিতে আরবি হরফ বসিয়ে সন্ত্রাসী আক্রমণ বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, এখানে কোনো নাশকতা বা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। প্রায় 100 মিটার দৈর্ঘ্যের সেতুটি ধসে পড়ায় মধ্যরাত থেকে নগরীর নতুন ও পুরাতন অংশে যাতায়াত বা যোগাযোগে স্থানীয়দের পড়তে হয় চরম ভোগান্তিতে। ক্ষতিগ্রস্ত হয় নগরীর এনার্জি ও গৃহস্থালিতে ব্যবহৃত গরম পানি সরবরাহের জন্য সেতুর নিচের অংশের পাইপলাইনও বন্ধ হয়ে যায় নৌযান চলাচল। সেতুটি ধসে পড়ার কারণ হিসেবে সেতু তৈরিতে ব্যবহৃত নানা উপাদানের মেয়াদ উত্তীর্ণকে দায়ী করছেন ড্রেসডেনের দমকল বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেতুর যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের প্রধান কাজ সাধারণ নাগরিকদের কাছে গরম পানির সরবরাহ নিশ্চিত করা। সেতুর সঙ্গে লাগানো দুটো পাইপ ভেঙে পড়ার কারণে নগরীতে পানি সরবরাহের ব্যবস্থা একেবারেই শেষ হয়ে গেছে। দেখুন, অন্য কিছু নয়, সেতুটি ভেঙে পড়ার মূল কারণ হতে পারে পানির সাথে লবণের মিশ্রণের ফলে সেতুর নানা অংশ ক্ষয়ে গেছে। তবে আসলেই সেটা মূল কারণ কিনা তা এখনই বলা অসম্ভব। এদিকে পুরনো নতুন শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুটির নির্মাতা, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলো এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না বলেও জানায় অঙ্গরাজ্যটির রাজনৈতিক দলগুলো। শুধু প্রযুক্তি, প্রকৌশল কিংবা যন্ত্রাংশ তৈরিতেই নয়, অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে জার্মানির রয়েছে বিশ্বজুড়ে সুনাম। কিন্তু বুধবার ভোররাতে ড্রেসডেনের বিখ্যাত কারোলা সেতু ধসে পড়ার পর মেড ইন জার্মানিকে নিয়ে শুরু হয়েছে নানামুখী বিতর্ক। তাই দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। একসময় ছিল বিরানভূমি, এখন সেখানে সবুজের সমারোহ। ভূমি অধিকার পাওয়ার পর আমাজনের পশ্চিমাংশের বনাঞ্চলের একটি স্থান নিজেদের মতো করে সাজিয়েছেন আশানিনকা আদিবাসীরা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বনাঞ্চল রক্ষার এমন উদ্যোগের সুফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। আমাজনের অ্যামোনিয়া নদীর পাড়ে যখন সন্ধ্যা নামে তখনই বেজে ওঠে ঢোলের আওয়াজ। ঐতিহ্যবাহী পোশাক পরে এর তালে নাচতে শুরু করেন নানা বয়সী মানুষ। চলে পরদিন ভোর পর্যন্ত। আদিবাসী হিসেবে পাওয়ার স্বীকৃতি উদযাপনে এমন আয়োজন আশানিনকা সম্প্রদায়ের আপিৎসা গ্রামে। আশানিনকাদের এই আপিৎসা গ্রাম একসময় ছিল বিরানভূমি। ব্রাজিল সরকারের স্বীকৃতির মাধ্যমে এলাকার সীমানা নির্ধারিত হওয়ায় নিজেদের ভূমির উপর পূর্ণ নিয়ন্ত্রণ পায় আমাজনের পশ্চিম বনাঞ্চলের এই বাসিন্দারা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সে ভূমি এখন সুজলা সুফলা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৩২ বছর আগে বনের এই স্থানটিতে বসবাসের আইনি অধিকার পায় আশানিনকারা। এর আগে এটি ছিল গবাদি পশু পালকদের দখলে। ওই সময় উজাড় হয় বিস্তীর্ণ অঞ্চল। এরপরই বন সংরক্ষণের উদ্যোগ হিসেবে আইনি পদক্ষেপ নেয় ব্রাজিল সরকার, যেটির রায় যায় আশানিনকাদের পক্ষে। বর্তমানে গ্রামটিতে বসবাস করছে ৮০টি পরিবার, যাদের প্রত্যেকে একটি নির্দিষ্ট এলাকার গাছ যেমন রক্ষণাবেক্ষণ করছে, তেমনি লাগিয়েছে ফল ও ঔষধি গাছ। এছাড়াও আছে আলু ও কলার বাগান। তাদের এমন উদ্যোগ কিছুটা হলেও যেন ক্ষত সারিয়েছে পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্টের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বৈশ্বিক চাহিদা মেটানোর পাশাপাশি ব্লুবেরিকে অর্থকরী ফল হিসেবে দাঁড় করাতে চান জিম্বাবুয়ের কৃষকরা। রাজধানী হারারের বিশাল জমিতে উৎপাদন করা ব্লুবেরি রফতানি হয় এশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে। তবে রফতানি আয় বাড়াতে ফলন দ্বিগুণ করার লক্ষ্যে প্রয়োজনীয় তহবিল সংকট রয়েছে বলে জানালেন কৃষকরা। গাছে ঝুলে আছে সতেজ ব্লুবেরি। বাছাই করা পাকা ব্লুবেরি গাছ থেকে তুলে নিচ্ছেন বাগানের কর্মীরা। পরিষ্কার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্যাকেজিং করার জন্য। একের পর এক বাক্সে মোড়ক লাগিয়ে প্যাকেজিং করা হচ্ছে, যেগুলো সরাসরি চলে যাবে বাজারজাতকরণের জন্য। রফতানি করা হবে বিভিন্ন দেশে। জিম্বাবুয়ের রাজধানী হারারের তেলানা ফার্মে দেখা মিলল এমন চিত্রের।
বিশাল জমিতে চাষ করা হচ্ছে ব্লুবেরি। রাজধানী হারারে থেকে 100 কিলোমিটার পশ্চিমে তালানা খামারে 12 হেক্টর জমিতে ব্লুবেরির ফলনকে দ্বিগুণ করার লক্ষ্যে তহবিল পাওয়ার আশা করছেন চাষিরা। তাদের অনেককে স্থানীয় ব্যাংক তহবিল না দেওয়ায় ব্যক্তিগত সঞ্চয়ের উপর নির্ভর করতে হয়। 2030 সালের মধ্যে ব্লুবেরির ফলন দ্বিগুণ করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থের অভাবকে বাধা হিসেবে দেখছে দেশটির কৃষি বিভাগ। তহবিল পেলে এর থেকে ব্যাপক প্রবৃদ্ধির সুযোগ রয়েছে বলে জানান কৃষক। এছাড়াও জিম্বাবুয়েতে 1 হেক্টর ব্লুবেরি বাড়ানোর জন্য ইউরোপ থেকে গাছপালা, ফসল ফলানোর অন্যান্য সরঞ্জাম আমদানি করতেও তহবিল প্রয়োজন। We are hoping that we can get funding next year to put in 8 hectares, because we are talking to various possibilities. We get more funding, we want to double the area. ব্লুবেরি বাগানের মালিক জানিয়েছেন, মিষ্টি এই ফলগুলোকে মূলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, কম্বোডিয়া সহ এশিয়ার দেশগুলোতে রফতানি করা হয়। এর পাশাপাশি ইউরোপের কিছু দেশ যেমন ইংল্যান্ড ও জার্মানিতেও এই বাগান থেকে ব্লুবেরি রফতানি করা হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের সময় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য নিয়মিত অনুশীলন বাদ দেননি ক্রিকেটাররা। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মিরপুরে ব্যাটিং, বোলিং অনুশীলন করেন শান্ত, মুশফিক, মিরাজ, মমিনুলরা। এরপর বোর্ড থেকে কোস্টার বাসে করে যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এ সময় হাস্যোজ্জ্বল ছিলেন সবাই। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের ট্রফি নিয়ে সামনের আসনে ছিলেন অধিনায়ক শান্ত। তবে এ বহরে ছিলেন না আলোচিত সাকিব আল হাসান। দেশে না ফেরায় 15 সদস্যের দল যায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে। একই গাড়িতে ছিলেন দলের ম্যানেজার রাবিদ ইমাম, আলাদা গাড়িতে যান বোর্ড সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ক্রিকেটারদের স্বাগত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সভাকক্ষে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। একে একে সবার সঙ্গে করমর্দন করেন। ক্রিকেটারদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন অধিনায়ক নাজমুল হোসেন। প্রত্যেকটা প্লেয়ার খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড, এখানে আসার পরে খুবই খুশি, এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবে, আমাদেরকে ভালো খেলার জন্য আরো অনেক উৎসাহ যোগাবে। দেশের একটা পরিস্থিতি, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, মাঝখানে বন্যা হলো, তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাড়তি একটা চেষ্টা ছিল যে এই সময় আমরা দেশে কিছু দিতে পারি। আমরা মনে করি যে আমাদের এই জয়টা দেশের মানুষদের মধ্যে হাসি এনে দিয়েছে। এরপর ক্রিকেটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনূস। ঢেউয়ের ভেতরে যে প্রচন্ড শক্তি আছে, এই শক্তি থেকে আহরণ করতে হবে। তোমরা যে শক্তিতে সে আহরণ করার পদ্ধতি থেকে বার করতে পারে, সেই জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করছে। এই শক্তিটাকে আহরণ করা যায়। তোমরা যে আজকে একটু আনন্দ উল্লাস করে দিলে, এই শক্তিটা তো জাতির শক্তি, কিন্তু সেই জাতির শক্তিটাকে প্রয়োগ করা, আহরণ করা, তারপরে আরো উচ্চ ধাপে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে। সাক্ষাৎ পর্ব শেষ হয় আনুষ্ঠানিক ফটো সেশনের মধ্য দিয়ে। তবে সাকিব আল হাসানের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে বোর্ড কর্তাদের আলোচনা হয়েছে কিনা সে ব্যাপারে জানা যায়নি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত দোকান ভাড়ার বাড়তি টাকা কোথায় যায় তা খতিয়ে দেখবেন যুব ক্রীড়া উপদেষ্টা। সময় সংবাদে এনএসসির দোকান নিয়ে দুর্নীতির খবর প্রকাশের পর সরেজমিনে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন শেষে সময় সংবাদে এই কথা জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুর্নীতির সঙ্গে মন্ত্রণালয় কিংবা এনএসসির যেই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা।
সরকারি সম্পত্তি নিয়ে ৯/৬ একজনের নামে বরাদ্দ তো দোকানের মালিকানায় অন্য কেউ। গেল ৩০ আগস্ট ক্রীড়া পরিষদের এই দুর্নীতির খবর উঠে আসে সময় সংবাদের অনুসন্ধানে। আলোচিত ওই সংবাদে নড়ে চড়ে বসে দেশের ক্রীড়াঙ্গন। এবার সরেজমিনে তার খোঁজ নিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে উপদেষ্টা। প্রাথমিক তদন্তে দুর্নীতির গন্ধ পেয়েছে মন্ত্রণালয়। দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিবকে। তবে এখানেই থেমে না থেকে পুরো সিন্ডিকেটের মূলোৎপাটন করতে চান ক্রীড়া উপদেষ্টা। অধিকতর তদন্তের জন্য যাচাই বাছাই করবেন পুরনো সব নথি। আমাদের তো সরকারি খাতায় আসলে এই দোকানগুলোর ভাড়া ২৬ টাকা পার স্কোয়ার ফিট। তো প্রাইমারিলি আমি যতটুকু ইনফরমেশন পেলাম, আমি আরও এগ্রিমেন্টগুলো দিতে বলছি ওনাদেরকে। সে অনুযায়ী প্রায় ২১৭ টাকা ২২০ টাকার মতো স্কোয়ার ফিটে ওনারা ভাড়া দেন। তো এক্সট্রা ভাড়াটা কোথায় যায়, কাকে দিচ্ছে, এটা আমাদেরকে বের করতে হবে। এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে, যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। বাস্তবতার নিরিখে দোকান বরাদ্দের সেকেলে নীতি থেকে বেরিয়ে আসতে চান ক্রীড়া উপদেষ্টা। বর্তমান বাজার মূল্য যাচাই করে নতুন করে বরাদ্দ হবে এনএসসির দোকান। মাঝে থাকবে না কোনো মধ্যস্বত্বভোগী। এনএসসির আয় বাড়িয়ে ফেডারেশনগুলোর বরাদ্দ বাড়ানোর জন্যই এই পরিকল্পনা হাতে নিয়েছেন দিন বদলের এই পতাকা বাহক। ভাড়াটা হচ্ছে মান্ধাতার আমলের ২২ টাকা স্কোয়ার ফিট। এটা তো কোনো স্ট্যান্ডার্ডই এখন পড়ে না। তো এই স্ট্যান্ডার্ডে না থাকার কারণে হচ্ছে ওনারা সাবকন্ট্রাক্টে অন্য কাউকে ভাড়া দিয়ে এই সরকারি একটা ব্যবহার করছেন, যেখানে আমাদের দেখা যায় ফেডারেশনগুলো, অনেকগুলো ফেডারেশন অচল আছে বাজেটের অভাবে। তো সেই জায়গায় আমরা সবগুলো স্টেডিয়ামেই, যত জায়গায় আমাদের এরকম আছে ফ্যাসিলিটিস, তো সেখানে আমরা একটা সার্ভে করব। সার্ভের মাধ্যমে বর্তমানে কী অবস্থায় আছে, মার্কেট স্ট্যান্ডার্ডটা কি, ওই অনুযায়ী নির্ধারণ করে আবার নতুন করে হচ্ছে সেগুলোকে পুনরায় ভাড়া দেব। পাশাপাশি ক্রীড়া পরিষদের আরও যেসব অসঙ্গতি রয়েছে তা খতিয়ে দেখতে দ্রুতই কাজ শুরু হবে বলে ইঙ্গিত মিলেছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক পেসার শরীফুল ইসলাম। তার স্থলে দলে নেওয়া হয়েছে অতিরিক্ত একজন ব্যাটার। পাকিস্তানে এ দলের সফরে ভালো করার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো সাদা পোশাকের জাতীয় দলে ডাক পেলেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কারা থাকবেন আর কারা বাদ পড়বেন সেটা নিয়ে এবার অন্তত খুব বেশি আগ্রহ ছিল না কারোই। কারণ পাকিস্তানের সদ্য সমাপ্ত সিরিজে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সের পর খুব যে একটা চেঞ্জ হবে না সেটা সবাই জানতো। সে পথে হাঁটেওনি ক্রিকেট বোর্ড। অনেকটা অনুমিত একটা স্কোয়াড ঘোষণা করলেন গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকারের নির্বাচক কমিটি। তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে পেসার শরীফুল ইসলামের না থাকা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর শরীফুলকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করা বেশ কঠিন ছিল নির্বাচকদের জন্য, কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায় শরীফুলের ইনজুরির কারণে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাওয়া কুঁচকির ইনজুরিটা এখনও ভোগাচ্ছে বাঁহাতি পেসারকে, যে কারণে ভারতে তাকে দলের সঙ্গে রাখার ঝুঁকি নেয়নি লিপু বাহিনী। শরীফুলের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডার আরও একটু শক্তিশালী করার চেষ্টা করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিককে প্রথমবারের মতো সাদা পোশাকে জাতীয় দলের জন্য বিবেচনায় নিয়েছেন তারা। মূলত পাকিস্তানে এ দলের সফরে সেঞ্চুরি করার পুরস্কার পেলেন জাকের। এছাড়া বাকি সদস্যরা আছেন আগের মতোই। ওপেনিংয়ে আছেন ৩ জন, সাদমান ইসলাম এবং জাকির হাসানের সঙ্গী একমাত্র ডানহাতি মাহমুদুল হাসান জয়। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্তর কোনো বিকল্প নেই আপাতত। তারপরের জায়গাটা ফিক্সড মুমিনুল হকের জন্য। আর তারপর আছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য 2 ব্যাটার মুশফিকুর রহিম এবং সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিডল অর্ডারের বাকি এক ক্রিকেটার লিটন দাস এই মুহূর্তে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম। লেট অর্ডারে জাকের আলী অনিক ছাড়াও আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। পরের জায়গাগুলো 2 স্পিনারের তাইজুল ইসলাম এবং নাইম হাসান। আর শেষ 3টি জায়গায় আছেন দলের 3 পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং খালেদ আহমেদ। 14 সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে। পরে 15 তারিখ ভারতে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। পাকিস্তানের জয়তে শক্তিশালী প্রতিপক্ষ হলেও ভারতের বিপক্ষেও তাদের মাটিতেই টেস্ট জয় সম্ভব, বিশ্বাস বিসিবির নির্বাচক হান্নান সরকারের। তবে সেজন্য মানসিকভাবে দৃঢ়তার পাশাপাশি ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে তিনি। কারণ হান্নানের মতে বাংলাদেশ আর ভারত 2 দলেরই বোলিং শক্তি প্রায় কাছাকাছি। ব্যাটিংয়ে অফর্মে থাকা সাকিবের ফর্মে ফিরতে শুধু একটি ইনিংসই প্রয়োজন, যা ভারতের মাটিতে হয়ে যাবে বলে মনে করেন হান্নান সরকার।
মিরপুরে ততক্ষণে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ক্রিকেটারদের তারা সবার মুখে স্বস্তির হাসি আরও একটা কারণে ইনজুরিতে এক শরীফুল ছাড়া যে সবারই টিকিট মিলেছে চেন্নাই আর কানপুর টেস্টের। পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয়ে টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে বহু গুণ। তবে সাম্প্রতিক সময় ভারত আর পাকিস্তান যে একদল নয় সেটা মানছেন ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের সবাই। তবুও বিসিবির নির্বাচক হান্নান সরকারের কাছে জানতে চাওয়া, রাওয়ালপিন্ডিতে যে দিন বদলের স্বপ্ন দেখিয়েছেন টাইগাররা তা ধরে রেখে ভারতের বিপক্ষে কি টেস্ট জয় সম্ভব? আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ, দলও চেঞ্জ, এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল। আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়ে যেয়ে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে চ্যালেঞ্জ থাকবে। বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ। ইন্ডিয়া যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে, সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না, বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। শরীফুলের ইনজুরিতে ঘোষিত স্কোয়াডে একজন লেফট আর্ম পেসারের অভাব ঠিকই বোধ করছেন হান্নান সরকার, তবে বোলিং ইউনিট নিয়ে তার ভাবনাটা ভিন্ন। ইনজুরির প্রবণতা থাকে তাসকিনকে নিয়েও সতর্ক বোর্ড। এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সঙ্গে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে। তাকে কিভাবে আমরা ইউজ করব, কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করব। লেফট আর্ম একজন পেস বোলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে। আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি। প্রত্যাশা আছে সাকিবকে নিয়েও, তবে সেটা ব্যাটিংয়ে। কলম্বোতে 2017 সালে শতকের পর 20 টেস্ট আর 7 বছরে 3 অঙ্কের সে ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করা হয়নি সাকিবের। হান্নানের বিশ্বাস এই টাইগার অলরাউন্ডারের ফর্মে ফিরতে স্রেফ একটা ইনিংসেরই প্রয়োজন। ব্যাখ্যা দিলেন অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে জাকের আলী অনিককে নেয়ার। পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি মিডল অর্ডার স্পেশালিস্ট। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার, আসলে একটা ইনিংসের ব্যাপার একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে। আমরা সোফার চিন্তা করি, এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। দুটো টেস্ট খেলতে আগামী রোববার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। হিন্দু মহাসভার হুমকির পরও কানপুরেই হবে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। বিসিসিআইয়ের বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। টাইগার ক্রিকেটের জন্য স্বস্তির খবর আছে আরও। শঙ্কাকে পাশ কাটিয়ে চূড়ান্ত হয়েছে সাউথ আফ্রিকার বাংলাদেশে আসার দিনক্ষণ। সব ঠিক থাকলে 16 অক্টোবর 2 টেস্ট খেলতে ঢাকায় পা রাখবে প্রোটিয়ারা। ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট এ যেন বিরল কোনো সুযোগ, বিশেষ করে বাংলাদেশের জন্য। টেস্ট স্ট্যাটাসের 2 যুগের বেশি পার হলেও প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত সাদা পোশাকে টাইগাররা সিরিজ খেলেছে মোটে 2 বার, যেখানে ম্যাচের সংখ্যা 3। তৃতীয়বারের মতো আভিজাত্যের পোশাকে সিরিজ খেলতে 15 সেপ্টেম্বর দেশ ছাড়বে শান্ত বাহিনী। ইতোমধ্যে ঘোষণা হয়েছে 2 দলের স্কোয়াডও। তবে নানা কারণে এই সিরিজ মাঠে গড়ানোর আগেই আলোচনা পাচ্ছে ভিন্ন মাত্রা। মাত্রই পাকিস্তানের মতো প্রবল প্রতিপক্ষকে তাদের মাটিতে ধবল ধোলাইয়ের পর এই সিরিজ নিয়ে 2 দেশের ভক্ত সমর্থকদের তুমুল আগ্রহ তো আছেই, সঙ্গে যোগ হয়েছে সাম্প্রতিক নানা ইস্যু। শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জেরে কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টে ঝামেলা করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ধর্মীয় সংগঠন। শঙ্কা ছিল তার জেরে শেষ পর্যন্ত অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে ম্যাচটি। তবে ইন্ডিয়া টুডে বিসিসিআই এর একটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে যথাসময়ে যথাস্থানে অর্থাৎ কানপুরেই হবে ম্যাচ। সঙ্গে 2 দলের নিরাপত্তা নিশ্চিতে আরও সতর্ক থাকার ইঙ্গিত তাদের। এর আগে গোয়ালিয়রে প্রথম টি20 ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিল হিন্দু মহাসভা। তবে এই ম্যাচটিও আয়োজনে কোনো প্রতিবন্ধকতাই দেখছে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু 27 সেপ্টেম্বর, গোয়ালিয়রে প্রথম টি20 6 অক্টোবর। এদিকে অনিশ্চয়তা কেটে গেছে প্রোটিয়াদের আসন্ন টাইগার সফর নিয়ে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে খবর রটে সফরটি নিয়ে নাকি নতুন করে ভাবছে ক্রিকেট সাউথ আফ্রিকা। যদিও দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তারপরেও বাংলাদেশের নিরাপত্তা আর সফর নিয়ে বুধবার আলোচনায় বসেছিল দেশটির বোর্ড কর্তারা, যেখান থেকে সিদ্ধান্ত আসে যথাসময়ে বাংলাদেশে আসবে প্রোটিয়া দল। চূড়ান্ত হয়েছে সেই ভ্রমণের দিনক্ষণ।
সব ঠিক থাকলে 16 অক্টোবর ঢাকায় পা রাখবে সাউথ আফ্রিকা। একদিন বিশ্রাম শেষে 18 তারিখ থেকে শুরু হবে তাদের 3 দিনের অনুশীলন। 21 অক্টোবর হোম অফ ক্রিকেটে শুরু প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে 26 অক্টোবর চট্টগ্রাম যাবে সাউথ আফ্রিকা। বাংলাদেশ সাউথ আফ্রিকা দুটো টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। মাহবুব রিমন, সময় সংবাদ। ফেডারেশন কর্মকর্তাদের অনুপস্থিতি ও পৃষ্ঠপোষকের অভাবে থেমে আছে দেশের অধিকাংশ ফেডারেশন। তবে সেখানে ব্যতিক্রম বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নিজেদের কার্যক্রম তারা ঠিকই চালিয়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গন সংস্কারে আর্চারি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হলেও নিজের জায়গা নিয়ে শঙ্কিত নন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। জুলাই বিপ্লবের পর থেকেই আত্মগোপনে আওয়ামীপন্থী ক্রীড়া সংগঠকরা। পৃষ্ঠপোষকের অভাবে কার্যক্রম বন্ধ বেশ কয়েকটি ফেডারেশনের। সেখানে ব্যতিক্রম বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সভাপতিকে অব্যাহতি দেওয়া হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। ছাত্র জনতার বিপ্লবের সময় ক্যাম্প বন্ধ হলেও এখন টঙ্গীতে নিয়মিত অনুশীলন করছেন আর্চাররা। প্রস্তুতি নিচ্ছেন তাইপেতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপের জন্য। এখানেই তো আর্চারির ব্যতিক্রমী কার্যক্রম। এই জায়গাটাই সবার সাথে আর্চারির সাথে একটু ফারাক আছে। আমরা বসে থাকতে পারি না। 23 কি 24 তারিখে আমরা যাব তাইওয়ানের এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ খেলতে। আমরা জিওর জন্য কাগজপত্র জমা দিয়েছি এবং আমরা দিনরাত পরিশ্রম করছি যাতে করে তাতে দ্রুত গতিতে আমরা সব কার্য সম্পাদন করতে পারি। সরকার পরিবর্তনের পর রদবদল এসেছে জেলা ক্রীড়া সংস্থাগুলোতে। তাই চলতি মাসে বাংলাদেশ লীগ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে ফেডারেশন, যা আয়োজন হতে পারে আগামী মাসে। তবে চ্যালেঞ্জ অপেক্ষা করছে আগামী বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপের 24তম আসর ঘিরে। এই আসর আয়োজনের জন্য জাতীয় সংসদ ভবনের মাঠ চায় আর্চারি ফেডারেশন, যার জন্য প্রধান উপদেষ্টার সাহায্য চান ফেডারেশনটির সাধারণ সম্পাদক। আগামী বছর 7 থেকে 14 নভেম্বর অনুষ্ঠিত হবে আমাদের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এবং কংগ্রেস। 35টা দেশ অংশগ্রহণ করবে, 350-এর অধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে যাব যে উনি নিশ্চয়ই আমাদেরকে সহায়তা করবেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়াঙ্গনের সংস্কারের এই সিদ্ধান্তে মসনদ হারান বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম। তবে নিজের জায়গা নিয়ে শঙ্কিত নন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। আর্চারিতে মনে করেন আমি প্রতিষ্ঠা করেছি এখানে, আমি বাংলাদেশে। আমি এমন না যে আরেকটা থেকে এসে এটাকে আমি বসেছি। আমি তৈরি করেছি, সবাই এটার বেনিফিশিয়ারি, দেশও বেনিফিশিয়ারি। রেজাল্ট এনে দিয়েছে। অলিম্পিকে বাংলাদেশি হিস্ট্রিতে আর্চারি কোয়ালিফাই করেছে 2 বার। ফেডারেশন সংস্কার প্রয়োজন করবে, অসুবিধা নেই। এতে করে আমি শঙ্কিত হব কেন? আমার জন্য ভালো যে সংস্কার করে যদি ভালো কাউরে বসাতে পারে, আমার কোনো আপত্তি, ওয়েলকাম। আর্চারি ফেডারেশনের জন্ম লগ্ন থেকেই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। কাজের মাধ্যমেই ক্রীড়াঙ্গনে থাকতে চান প্রবীণ এই সংগঠক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে বেড়ে চলা লোডশেডিং এর কারণ তীব্র গ্যাস সংকট। সামিটের এলএনজি টার্মিনাল সচল না হয় বাড়ছে ভোগান্তি। আমদানি নির্ভরতা ঝুঁকিতে ফেলেছে বলছেন বিশেষজ্ঞরা। ক্ষমতার অপব্যবহারে কোটি কোটি টাকা হাতিয়েছেন সাবেক রেলমন্ত্রী জিলুল হাকিম। ছেলের নেতৃত্বে গড়ে তুলে নিজস্ব সন্ত্রাসী বাহিনী, বিপক্ষ মত দমনে ছিলেন বেপরোয়া। পণ্য পরিবহনে নৌপথের সম্ভাবনা থাকলেও কাজে আসছে না। সড়কে চাপ কমাতে চট্টগ্রাম বন্দর ও পানগাঁও রুটের ব্যবহার বাড়াতে রোববার জাহাজ মালিক বন্দর কর্তৃপক্ষের বৈঠক। এ ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।